ভেরেন্ডির জঙ্গল থেকে কাছে থানা প্রায় এক বেলার পথ। দুপুরে রামাদিনকে সেখানে খবর দিয়ে পাঠিয়ে আমি রাতের জন্য প্রস্তুত হতে লাগলাম। আর কিছুর জন্য না হোক অত্যন্ত বিমলের কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি রাখবার জন্যই মায়ের কুঠিতে এক রাত আমায় কাটাতে হবে। তার জন্য আয়োজন অবশ্য বেশি কিছু করবার দরকার নেই। শুধু একটা জোরালো বৈদ্যুতিক টর্চ ও একটা ছোট লোহার রডই আমি সঙ্গে নেব, তাই ঠিক করলাম। সন্ধ্যার আগে রামাদ্দিনের ফিরে আসবার কথা, কিন্তু রাত প্রায় 7টা হয়ে গেলেও তার কোনো পাত্তা পাওয়া গেল না। মুখে আমায় কথা দিলেও ভূতের বয়সে যে শেষ পর্যন্ত সরে পড়েছে তা আমি ঠিক বুঝতে পারলাম। কিন্তু পুলিশের লোকেরও দেখা নেই কেন? রামাদিন কি থানায় খবরই তাহলে দেয়নি? জঙ্গলের মাঝে পরিত্যক্ত খনির বস্তিতে আমি সম্পূর্ণ একা। রাত 9টা বাজার পর আর অপেক্ষা করতে পারলাম না। পুলিশের লোক আসুক বা না আসুক, মাউরে কুটিতে একাই আমায় যেতে হবে। বিমলের বাংলো থেকে মায়ের কুটি বেশি দূর নয়। দিনের বেলা বাড়িটিকে ভালো করে লক্ষ্য করে দেখেছি। প্রকাণ্ড দোতলা দুমহলা কুঠি। কি খেয়ালে যে এখানে এত বড় কেউ বাড়ি নির্মাণ করেছিল তা বোঝা খুব কঠিন। বাড়িটি অবশ্য অত্যন্ত ভগ্ন দশা। বড় বড় গাছ তার দেয়াল ভেদ করে এই বাড়ি বেড়ে উঠেছে। বাইরের দিকের ঘরগুলির জানলা দরজা চিহ্ন আর নেই। এই শুকনো দেশেও ভেতরের ঘরগুলিতে শ্যাওলা ও আগাছা জন্মেছে প্রচুর। ভাঙা দেউড়ি দিয়ে বাইরের মহল পার হয়ে গেলেও ভেতরের বিশাল মহলে ওপর নিচে অসংখ্য গোলকধাতার মতো যে সমস্ত ঘর পাওয়া যায়, দিনের বেলাতেও সেগুলি খুব অন্ধকার। দরজা জানলার অধিকাংশই নেই। যেগুলির আছে সেগুলিও কবজা থেকে খুলে পড়ছে। আসবাবপত্র এখনো অনেক ঘরে অত্যন্ত জীর্ণ অবস্থায় টিকে আছে। শুধু বোধহয় ভূতের ভয়ে চোরও সেখানে প্রবেশ করেনি বলে। অমূলক ভয় আমার নেই। টর্চ হাতে বাইরের দেউড়ি দিয়ে মায়ের কুটিতে প্রবেশ করার সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও গাটা যেন ছমছম করে উঠেছিল। তা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এমন গাঢ় জমাট অন্ধকারের সঙ্গে পরিচয় আমার সত্যিই আগে কখনো হয়নি। টর্চের আলোতে যেন সবলে তাকে কেটে বার করতে হচ্ছে। বাইরে মহলের ওপর নিচে সমস্ত ঘরগুলো ঘুরে দেখে যেই ভেতর মহলে ঢুকলাম, নিচের ঘরগুলোর দুর্দশা অত্যন্ত বেশি। আগাছায় মেঝে প্রায় ছিঁড়ে গেছে। ইটসুরকি পাথর জায়গায় জায়গায় পড়ে আছে স্তূপকার হয়ে। ঘরগুলিতে ঢোকা খুবই বিপজ্জনক। সে সমস্ত ঘর ছেড়ে এবার ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে যেই দোতলায় উঠলাম, দোতলার ঘরগুলো অনেকটা ভালো অবস্থায় আছে। একটার পর একটা ঘর টর্চের আলোয় ভালো করে পরীক্ষা করে যেতে কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। বিমলের মৃত্যুর রহস্য এ বাড়ির সঙ্গে জড়িত না থাকলে অনায়াসে মনে করা যেত যে নেহাত কুসংস্কারের দরুন এখনকার লোক এই পোড়া বাড়িটাকে এমন বিভীষিকাময় করে তুলেছে। বাড়িটির একটা বিশেষত্ব অবশ্য আগে উল্লেখ করেছি। ঘরগুলি এমন বিশৃঙ্খলভাবে সাজানো, যেখানে সেখানে দরজা গোলগুলি প্রভৃতি এমনভাবে বসানো যে সব শুদ্ধ একটা বিরাট গোলক ধাঁধা বলে মনে হয়। এক ঘর থেকে আর এক ঘর যেতে পথ গুলিয়ে ফেলবার সম্ভাবনা এখানে অত্যন্ত বেশি। সম্প্রতি সত্যি তাই গুলিয়ে ফেলেছি বলে মনে হলো। খানিক আগে যে ঘর ছেড়ে গেছি সেই ঘরেই আবার ঘুরে এসে সবিস্ময় তখন দাঁড়িয়ে পড়েছি। ওপরে উঠবার সিঁড়িটা যে কোন দিকে হবে তা ঠিক আর বুঝে উঠতে পারলাম না। খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে মাথাটা ঠিক করে নিয়ে আবার এগোতে যাব, এমন সময় পায়ে যেন কি একটা ঠেকল। টর্চের আলো সেখানে ফেলে অত্যন্ত বিস্মিত হয়ে গেলাম।
জিনিসটা আর কিছু নয়, একটা চামড়ার ব্যাগ। কিন্তু ব্যাগটির সঙ্গে আমি পরিচিত। কলকাতায় বিমলের কাছে আমি এটা দেখেছি এবং তার সুন্দর চামড়ার কাজের প্রশংসাও করেছি আমি। ব্যাগটা কুড়িয়ে নিয়ে খুলে ফেলে আরও আশ্চর্য হয়ে গেলাম। ব্যাগের ভেতর একটা খোপে সুতো দিয়ে বাঁধা একতারা কড়কড়েই নতুন 10 টাকার নোট, আর একটি খোপে খুচরো কয়েকটি পয়সা ও একটি ছোট্ট কাগজের টুকরো। এই কাগজের টুকরোটি দেখেই আমি চিনলাম, নিজের হাতে বিমলকে এই কাগজে আমার ঠিকানা আমিই দিয়েছিলাম। বিমল তার মৃত্যুর আগের রাতে এই ঘরে যে ঢুকেছিল এ বিষয়ে আর কোনো সন্দেহ আমার নেই। কিন্তু এ ব্যাগ তার পকেট থেকে পড়লই বা কি করে? আর কোনো শত্রুর হাতে যদি তার প্রাণ গিয়ে থাকে তাহলে তারা ব্যাগ কেন নেয়নি? টর্চের আলোয় ঘরটা এবার আমি খুব ভালো করে তন্ন তন্ন করে দেখলাম। ঘরটি আকারে বেশ বড়, অন্যান্য ঘরের চেয়ে আসবাবপত্র একটু বেশি। দুটি ভাঙা তক্তপোষ, একটি পা ভাঙা টেবিল, দেয়ালে লাগানো একটা কাঠের উইয়ে খাওয়া বড় একটা আলমারি ছাড়া খুচরো আরো অনেক জিনিসপত্র ঘরময় ছড়ানো। কিন্তু বিমলের আর কোনো চিহ্ন সেখানে আমি পেলাম না। এমনকি কাল যে সেখানে কি হয়েছিল তারও কোনো পরিচয় আমার কাছে নেই। তবুও এই ঘড়ি রাতটা কাটাবার সংকল্প আমি তখনই ঠিক করে ফেলেছি। রাত কাটাবার ব্যবস্থা আমার আগে থেকেই করা ছিল। পকেট থেকে মোমবাতি বার করে ভাঙা একটা তক্তপোষের উপর রেখেই জেলে ফেললাম। টর্চের আলো তো আর সারা রাত ঠিক জ্বালা যায় না। বাতিটা জেলে তক্তপোষের উপর বসতে গিয়ে কিন্তু উঠে পড়তে হলো। পাশের ঘরে হঠাৎ হুড়মুড় করে কি জানি একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ। এতক্ষণ এই পোড়া বাড়িতে এই ধরনের কোনো শব্দ কিন্তু শুনিনি। টর্চটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে কিন্তু প্রথমটা একেবারে বিমূঢ় হয়ে গেলাম। হুড়মুড় করে পড়বার মতো কোনো জিনিস সেখানে নেই, অথচ আমি স্পষ্ট সে শব্দ শুনেছি। হতভম্ব হয়ে খানিক দাঁড়িয়ে থেকে আবার নিজের ঘরে ফিরে গেলাম। বাতিটা কেমন করে ইতিমধ্যে নিভে গেছে কে জানে। দেশলাই বার করে আবার সেটা জ্বালতে গিয়ে জ্বালা আর হলো না। বাইরের বারান্দায় চটি পায়ে দিয়ে ফটফট করে চলা স্পষ্ট শব্দ। ঝড়ের মতো এবার ঘর থেকে বেরিয়ে পড়লাম। টর্চ ফেরবার আগেই কিন্তু শব্দটা থেমে গেছে। টর্চ ফেলে অবাক হয়ে দেখলাম, সত্যি দুটো মানজাতার আমলের শুকনো চিমড়ে ছেঁড়া বেহারি চটি সেখানে পড়ে রয়েছে। না, ভয় আমি তখনও পাইনি, বরং কোনো দুষ্ট লোকের কারসাজি যে এর ভেতরে আছে সেই সন্দেহ আমার তখন দৃঢ় হয়ে উঠেছে। সে কারসাজির শাস্তি তাকে দিতে হবে। এই ভেবে চটি দুটো হাতে করে তুলে নিয়ে আবার ঘরে ফিরলাম এবং বাতি জেলে গ্যাড হয়ে তক্তপোষের উপর বসলাম। ভুতুড়ে চটি যদি হয় তো আমার সামনেই চলুক দেখি। মিনিট 10 কোনো কিছুই হলো না। ভুতুড়ে চটির ক্ষমতার বহর দেখি নিজের মনেই হাসছি। এমন সময় সত্যি সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। চুপি চুপি আমার পেছনে কে যেন স্পষ্ট আমার নাম ধরে ডাকলো, সায়ন। মোমের বাতিতে ঘরে তেমন আলো না হলেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। পেছনে কেউ কোথাও নেই। তবে এ শব্দ এলো কোথা থেকে? আমার মনের ভুল? কিন্তু মনের এরকম ভুল হওয়া তো ভালো লক্ষণ নয়। না, আরো সতর্ক এবং সজাগ হয়ে থাকতে হবে এবার। নিজের মনের ভুলে ভয় পাওয়ার মতো লজ্জাকর ব্যাপার আর কিছু হতে পারে না। হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখলাম রাত প্রায় 12:30। এতক্ষণ শুধু ঘরগুলো ঘোরাফেরা করতেই কেটে গেছে আমার, তা আমি ঠিক বুঝতে পারিনি। শীতকালের ভোর হতে এখনো প্রায় 6 ঘন্টা বাকি। এই 6 ঘন্টায় শুধু ঘুম চোখে না জড়িয়ে আসে এইটুকুই দেখতে হবে। বসে থাকলে পাছে ঘুম চলে আসে বলে এবার ঘরে পায়চারি করবার জন্য আমি যেই উঠে দাঁড়ালাম
কিন্তু কি আশ্চর্য, আমার প্রত্যেক পা ফেলা শব্দের সঙ্গে সঙ্গে বাইরে যেন একটা শব্দ শোনা যাচ্ছে। সে যদি কারো পায়ের শব্দ হয়, তাহলে তার চেহারাখানা যে কীরকম তা কল্পনা করা খুবই কঠিন। বারান্দায় একটা হাতি হাঁটলেও বোধ হয় এমন শব্দ হতো না। পায়চারি করতে করতে ইচ্ছে করে একবার থমকে দাঁড়ালাম। বাইরের শব্দও গেল থমে। আবার চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই সেই শব্দ আবার শোনা গেল। এবার বাইরের ব্যাপারটা দেখতে যেতেই টর্চ নিয়ে সমস্ত পথটা আমি তন্ন তন্ন করে বৃথায় খুঁজে দেখলাম। ফিরে এসে দেখি আবার আলো গেছে নিভে। না, ব্যাপারটা ক্রমশ বিরক্তকর হয়ে দাঁড়াচ্ছে। দেশলাইটা বার করেই এমন সময়, আলো জেলো না ভূপেন। মিথ্যে কথা বলে লাভ নেই। সমস্ত সিদ্ধারা বেয়ে একটা যেন বরফ গলানো জলের স্রোত নেমে গিয়ে সমস্ত শরীর অবশ করে দিল আমার। এই যে স্পষ্ট বিমলের গলা। খানিকক্ষণ শুকনো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তারপর জড়িত স্বরে কোনো রকমে বললাম, কে কে তুমি? আমি আমি বিমল, দোহাই তোমার, আলো জেলো না। কেন? তাহলে আমার এখানে আর থাকা হবে না। তোমাকে দুটো কথা বলেই আমি চলে যেতে চাই। তাও কি বলতে পারবো না? তুমি ভয় পেয়েছো ভূপেন? ধরা গলায় ঢোক গিলে বললাম, না, ভয় আমি পাইনি। তাহলে টর্চ না জেলে এগিয়ে এসে তক্তপোষটায় বসো। আমি হাতড়ে হাতড়ে তক্তপোষটায় গিয়ে বসলাম। অন্ধকারে আবার শোনা গেল, তুমি আসতে কি যে খুশি হয়েছি তা আমি বলে বোঝাতে পারবো না। কথাটা শুনে নিজে যথেষ্ট খুশি না হলেও বললাম, তাই নাকি? হ্যাঁ, তুমি না এলে আমায় এইখানে কতকাল যে বন্দি হয়ে থাকতে হতো তা আমি ঠিক জানি না। কেন? দুটো দরকারি কথা না বলে আমি তো আর পৃথিবী ছাড়তে পারছি না। পৃথিবী ছেড়ে কোথায়? খানিকক্ষণ কোনো উত্তর পাওয়া গেল না। আবার জিজ্ঞাসা করলাম, কোথায়? ওই বললে না তো। সে কথা জানতে চেও না, তোমাদের জানবার অধিকারও নেই। ও, কিন্তু তুমি কি বরাবর এখানেই আছো? বরাবর, যতক্ষণ তুমি এসছো তোমার পাশে ঘুরে বেরিয়েছি। এখন একটু কি তোমার পাশে গিয়ে বসবো? আমি তাড়াতাড়ি বললাম, না না না, তার আর কি দরকার। কিন্তু ওসব শব্দ টব্দ কি তাহলে তুমি করেছিলে? আমি? না 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 না, আমি নয়, ওরা সব করেছে। সভয় ও সবিস্ময় বললাম, ওরা? হ্যাঁ, ওরা আছে। ওরা ওরকমই করতে ভালোবাসে। আমার কিন্তু ওসব ভালো লাগে না। তবে? থামলে কেন তবে? তবে অনেকদিন পৃথিবীতে থাকতে হলে বিরক্ত করা আসে, তখনই ওইসব বদখেয়ালি হয়। ওরা কি অনেক দিন আছে? অনেক দিন মানে অনেক দিন। এতদিন ওরা কেন এখানে আছে? কি আর করবে, মায়ার বন্ধন। চোদমূল এখানকার এক রাজকোষ লুট করার সময় দামি একটা মোমবাতির মালা পেয়ে এক জায়গায় লুকিয়ে রেখেছিল। সেই লুকোনো জায়গার কথা কাউকে জানাবার আগেই তলোয়ারের খোঁচায় মারা যায় বলে বেচারার আজও মুক্তি হলো না। একটু উৎসুকভাবে বললাম, কাউকে জানালেই তো পারতো। উফ, যাকে তাকে জানালে তো আর হবে না। ওর বংশধর, আত্মীয় স্বজন, অত্যন্ত দেশের লোক না হলে জানাবার ঠিক উপায় নেই। অর্থাৎ তাহলে মারোয়ারি চাই? মারোয়ারিরা আবার এধার ঠিক মারায় না। তোমার সম্বন্ধে নিরুৎসাহ হয়ে বললাম, আর দেবদত্ত? দেবদত্ত, দাঁড়াও জিজ্ঞেস করে দেখি। খানিকক্ষণ সব নিস্তব্ধ। তারপর শোনা গেল, দেবদত্তের উদ্ধার হওয়া আরো শক্ত। কেন? অশোকের সময় ও মঞ্জুশ্রী না ধন্যাসীর কি একটা মূর্তি গড়েছিল, সেটা এখনো আবিষ্কৃত হয়নি। কোথায় সেটা? আমি না হয় ওই প্রত্নতত্ত্ব বিভাগে বলি। না না না, আবিষ্কৃত হয়েছে বই কি, কিন্তু পণ্ডিতরা তর্কাতর্কি করে
তার নাম নিয়ে বাঁধালে গোলমাল। কেউ বলছে সেটা দেবী মূর্তি নয়, কেউ বলছে কি এমন একটা পারমিতা, এই নিয়েই ঝামেলা। তাতে কি, চুপচুপ দেবদত্ত একেবারে খেপে উঠবে এক্ষুনি। তাতেই তো সব। নাম ঠিক হওয়া না দেখে ও কিছুতেই যেতে পারছে না এখান থেকে। তুমি না হলে তুমিও যেতে পারতে না? বোধ হয় না। আর ওইসব বদখেয়াল, তাও হয়তো হতো। এক্ষুনি তো মাঝে মাঝে কিরকম নিষ্পিস করে। কি নিষ্পিস করে? হাত? হাত তাকে বলে না। তবে গলা স্বরে অত্যন্ত অস্বস্তি বোধ করে বললাম, যাকগে ভাই, তোমার কি কথা ছিল না যা বললেই তোমার ছুটি? হ্যাঁ ছুটি, একেবারে ছুটি। একটু ভয় ভয় জিজ্ঞাসা করলাম। বলা হলেই তুমি কি চলে যাবে? তৎক্ষণাৎ। কিন্তু তুমি চলে গেলে ওই যে যোধমালা দেবদত্ত? না 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 না, তোমার কোনো অনিষ্ট ওরা করবে না, আমার বারণ করা আছে। তবে বলো এবার। বলছি। ও আবার কি? ও কিছু নয়, কিন্তু হেঁচকির মতো শোনালো যে। পাগল, হেঁচকি কোথায়? কিন্তু আমরা তো একে হেঁচকি বলি। আমরা বলি না। তবে ওটা কি? ও আমাদের ভৌতিক দেহের ভূতকার। ভূতকার কি? ও কথার মানে তোমরা বুঝবে না। ওটা এই জগতের কথা। ও জগতের কথা আবার আলাদা নাকি? এতক্ষণ তো বাংলায় বেশ বলছিলে। অনেক কষ্টে অনুবাদ করে বলতে হচ্ছিল, কিন্তু ভূতকার অনুবাদ হয় না। না ভাই, এটা হেঁচকি। ভূতকার। আমি তাহলে আলোটা জ্বালছি। দোহাই তোমার, এখনো আমার কথা বলা হয়নি। কথা তুমি পরে বলো খন, এখন একটু জলের চেষ্টা দেখি। আমাদের জল লাগে না, আলো জ্বালালেই আমায় চলে যেতে হবে। তা না হয় খানিক চলে গিয়ে তোমার এই ভূতকারটা থামিয়েছো বাবু, বলে সত্যি ডিসলায় বের করে মোমবাতিটা জ্বালিয়ে ফেললাম। কিন্তু এ কি, ঘরে যে কেউ নেই। এ কি ব্যাপার? বিমল, বিমল, তুমি আছো এখানে? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমল হয়ে দাঁড়িয়ে থাকবার পর আমার মনে আর কোনো সংশয় রইল না। এগিয়ে কড়া দুটো ধরে সজোরে কাঠের আলমারির পাল্লা দুটো আমি যেই খুলে ফেললাম। দেখি, বিমল, তুমি সশরীরে? বিমলের গলা থেকে বেরোলো, ব্যাপারটা এতক্ষণে বোধ হয় অনেকখানি বোঝা গেছে। হেঁচকি টেচকি উঠে সব না খুলে দিলে বিমলের ফোন দিকে সার্থক বলা চলত। তার টেলিগ্রামে আমি বিশ্বাস করেছিলাম, এবং আগের দিন মাইল 10 দূরের এক মস্ত মেলার জন্য খনিক লোকজনকে ছুটি দেওয়ার তার অন্যদিকে সুবিধা হয়ে গিয়েছিল। শুধু রামাদিনকে ষড়যন্ত্রের মধ্যেই তাকে টানতে হয়েছিল। পোড়া বাড়িতে তার দুর্মুষ ফেলা ও পেটানোর আওয়াজ সে নমুনা সে দেখিয়েছে। যে নমুনা সে দেখিয়েছে তাতে তারিফ তাকে অবশ্যই করতে হবে। অবশ্য স্টেশন মাস্টারের অদ্ভুত মূর্তি ও আচরণ বিমলের বন্দিকে যে সাহায্য করবে এ কথা সেও ভাবেনি। ধন্যবাদ। নমস্কার, আমি অর্ণ। আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন .0। এটা ছিল মাহরিকুঠিতে এক রাতের দ্বিতীয় পর্ব, এবং যারা এখনো প্রথম পর্ব শোনেনি আমার চ্যানেলে প্রথম পর্বটা শুনে আসুন, এবং এই গল্পটা কেমন লাগলো তা নিশ্চয়ই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন।